আরে, তুই এই ছেলেটাকে মারছিস কেন? দেখিস না, আমি তাকে ক্যাম্পাসে বসে সিগারেট খেতে না করেছি, তারপরেও কোনো কথা না বলে সেই থেকে সিগারেট খেয়েই যাচ্ছে। আরে, এই ছেলেটা এরকমই, কারোর সাথে কোনো কথা বলে না। অনেকেই থাকে ক্যাম্পাসে সিগারেট খেতে না করেছে, এমনকি অনেক মারছেও, কিন্তু সে কারোর কথা শুনে না, সিগারেট খেয়েই যায়। তাই এখন আর তাকে কেউ কিছু বলে না। আচ্ছা, তাহলে ছেলেটা কথা বলো না কেন? আমি তো তাকে দুইটা থাপ্পড় দিলাম, সে উল্টো কোনো কথা বা প্রতিবাদ করলো না কেন? সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না। ছেলেটা কি আগেও এরকম ছিল? আরে না, আগে কত দুষ্টামি করতো, সবসময় হাসি খুশিতে থাকতো, আর সিগারেটের নামটা পর্যন্ত শুনতে পারতো না। কিন্তু আজকে প্রায় 1 বছর হলো তার এই অবস্থা। কেউ বলতে পারে না কেন সে এভাবে থাকে। ওহো। তারপর সাদিয়ার মেয়েটি ক্লাসে চলে যায়। আর হ্যাঁ, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম হুমায়ুন। আমার ব্যাপারে আর কিছু বলবো না, গল্প পড়তে থাকেন, এমনি বুঝে যাবেন। আর একটু আগে যে মেয়েটি আমাকে থাপ্পড় মেরে দিল, তার নাম হলো সাদিয়া। তার বাবা কলেজের প্রিন্সিপাল, আজই নতুন কলেজে এসছে, হয়তো বা অন্য কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এসেছে। আর কিছু বলা দরকার নেই, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এখনও ক্লাস শুরু হয়নি, তাই সাদিয়া আর তার বান্ধবীরা মিলে ক্লাসের ভিতরে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। এরপরেই আমি ক্লাসে ঢুকলাম। ঢুকতেই আই এম কামিং স্যার। ইয়েস কাম। আমি গিয়ে পেছনের বেঞ্চে বসে পড়লাম আর পড়ার মনোযোগ দিচ্ছিলাম। এমন সময় স্যার সাদিয়াকে দাঁড় করালো। সাদিয়া সামনে আসো। জি স্যার। সাদিয়া স্যারের কাছে যাওয়ার পর, আজকে তোমার একজন নতুন স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দিব। তারপর সাদিয়াকে সবার সাথে পরিচয় করে দিলেন। সবগুলো ক্লাস শেষ করে অনেকে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে, আবার অনেকে বাসায় চলে গেল। আমিও বাসায় চলে গেলাম। কলেজ থেকে বাসা বেশি একটা দূরে না, তাই হেঁটে হেঁটে চলে যাই। আর যাওয়ার সময় হোটেল থেকে কিছু খাবার নিয়ে যাই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে একটা রুমের মধ্যে ঢুকে পড়ি। আর রুমে ঢুকে সব বাতি বন্ধ করে দিই, অন্ধকার রুমে শুয়ে থাকি। আমার সবসময় একা থাকতে ভালো লাগে। একা একা সময় কাটানো এমন একটা গুণ যেটা সবার মধ্যে থাকে না। ঠিক তেমনই একটা গুণ আমার মধ্যে আছে। অবশ্য আগে ছিল না, কিন্তু এখন আছে। এটা আমার প্রতিদিনের রুটিন। কলেজ থেকে এসে দরজা বন্ধ করে সব বাতিগুলো বন্ধ করে দিয়ে শুয়ে থাকা, আর কলেজের ক্যাম্পাসে বসে একটার পর একটা সিগারেট খাওয়া। কে আমাকে কী বললো সেটা আমার দেখার বিষয় না। আরেকটা জিনিস হয়তো আপনাদের খুব ভাবাচ্ছে যে আমার পড়াশোনার টাকা পাই কোত্থেকে। আমার বাবা যে টাকা রেখে গেছে সেটা দিয়ে সারা জীবন বসে থেকেও আমার জীবন পার করে দিতে পারবো অনায়াসে। পরের দিন আমি আবারও কলেজে যাই। একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি আর শূন্যের মধ্যে সিগারেটের ধোঁয়াগুলোকে হাওয়া করে দিচ্ছি। সবাই আমার পাশ কেটে চলে যায়, কেউ আমার সাথে কথা বলতে আসে না। আর আসবেই বা কেন? আমি তো কারো কথার কোনো জবাবই দেই না। আর দেখতে তো খ্যাতমার্কা, খ্যাত ছেলেদের তো এমনিতে কোনো দামই নেই এই আমাদের সমাজে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল আর সব কিছু আগের মতো চলতে লাগলো। কিন্তু সাদিয়ার মনে কেমন যেন একটা খটকা লেগে আছে। সাদিয়া সবসময় ভাবে যে 1 বছরে কেমন কি হয়েছিল আমার সাথে, যে আমি এমন অদ্ভুত টাইপের হয়ে গেলাম। আর ভাবছে যে সেটা তো জানতেই হবে। পরদিন সে আগের মতো আমি সিগারেট খাচ্ছি। সময়ের গতিতে সময় চলছে। এমন সময় কোত্থেকে যেন সাদিয়া আসলো আমার কাছে এসে। এই যে মিস্টার, কেমন আছেন? আমি চুপ করে আছি। এই হ্যালো, আমি কিন্তু আপনাকে কিছু বলছি। আমি এবারও চুপ। আর ইউ ক্রেজি? হোয়াই ডোন্ট ইউ টক? নিঃসঙ্গতা, একাকিত্ব, নিস্তবতা, এই 3টে শব্দ মিলেই হচ্ছে মানুষের জীবন। তার মধ্যে আমি একজন। একটা মানুষ একা থাকতে লাইক করে, তাকে একা থাকতে দিন। আশা করি বুঝতে পেরেছেন। হুম। আমি কি আপনার পাশে বসতে পারি? যদি আপনার কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই বসতে পারেন। সাথী আমার কাছে বসলো আর বলল, আপনার নামটা কি জানতে পারি? হুম, আপনার? জি, সাদিয়া। আসলে ওই দিনের জন্য আমি সরি। ওই দিন আপনাকে না বুঝে থাপ্পড় মেরেছিলাম। ইটস ওকে। আর ওই দিন আপনার কোনো দোষ ছিল না। আমি সিগারেট খাচ্ছিলাম বলে আপনি থাপ্পড় দিয়েছিলেন, আর এগুলো আমি অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি চুপ করে আছি। কি হলো, কিছু বলেন না কেন? সরি। কিসের সরি? আমার কোনো ফ্রেন্ড দরকার নেই। কথাটা বলে সাদিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে উঠে বাসায় চলে আসলাম। আর সে আগের মতো অন্ধকার রুমে শুয়ে পড়লাম। আর এদিকে সাদিয়া মনে মনে ভাবছে, কালকে কলেজে আসলে তাকে আমার ফ্রেন্ড বানাবই। আর এরকম অদ্ভুত আচরণের পেছনে লুকিয়ে থাকা অতীত আমাকে জানতেই হবে। কিছু তো একটা ঘটেছে এই ছেলেটার সাথে। মনে মনে বলল আর একটু মুচকে হাসলো। পরের দিন আমি ঠিক আগের মতো কলেজে আসি আর সাদিয়া আমার কাছে আসে। এই যে মিস্টার, কেমন আছো?
আমি চুপ করে আছি। সাদিয়া রেগে গিয়ে আমার হাত থেকে সিগারেটটা টানতে ফেলে দিল আর বলতে লাগলো, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমাকে কিছু জিজ্ঞেস করলে তার জবাব দাও না কেন? আমাকে কি মানুষ মনে হয় না তোমার? ও বুঝেছি, পাশে সুন্দরী মেয়ে বসে নিজের থেকে কথা বলতে চাইলে ভাব বেড়ে যায়, তাই না? চুপচাপ এখানে বসে থাকো, আর একটা সিগারেট ধরালে কানের নিচে ঠস করে একটা থাপ্পড় দিব। সাদিয়া একদমই কথাগুলো বলে ফেললো আর আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম। এভাবে কিছুক্ষণ নীরবতা পালন করা হলো। হঠাৎ সাদিয়া নীরবতা ভেঙে বলে উঠলো, এই চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমি কোনো কথা বললাম না। আর সাদিয়া আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। একটা রিক্সা আসলো আর সেই রিক্সাতে আমরা দুজনে যাচ্ছি। দুজনের মধ্যে কোনো কথা নেই। কিছুক্ষণ পর আমরা রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে গেলাম। আর এদিকে আমি তো অবাকের পর অবাক হয়ে যাচ্ছি। এই মেয়েটা করছেটা কি? হাত ধরে এই নদীর পাড়ে নিয়ে আসলো কেন? তারপর সাদিয়া আমার হাতটা ধরে বসালো। কেমন লাগছে জায়গাটা? ভালো, বাট আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? এমনি। কেন, খারাপ লাগছে নাকি? না, ভালো লাগছে। ভালো লাগার কারণ হচ্ছে জায়গাটা খুব নিস্তব্ধ ও নীরব হয়ে আছে। আর আপনারা হয়তো বা আগে থেকে জানেন আমি একাকিত্ব পছন্দ করি। আচ্ছা, তাহলে এখন থেকে আমরা ফ্রেন্ড। হাত বাড়িয়ে দিয়ে বলল, কিন্তু আমি চুপ হয়ে গেলাম। হ্যান্ডশেপ করলাম না। সাথে জোর করে আমার হাতটা টান দিয়ে হ্যান্ডশেপ করে নিল। এই ছেলে, তোমার ফ্রেন্ড হতে সমস্যা কি? হ্যাঁ, সরি, আমি আসলে মেয়েদের থেকে দূরে থাকতে চাই। কথাটা শুনে সাদিয়ার মনটা খারাপ হয়ে গেল আর ভাবছে কিছু তো একটা কারণ আছে, না হলে মেয়েদের থেকে দূরে থাকতে চাইবো কেন? আমি এত কিছু বুঝি না। আজকে থেকে তুমি আমার ফ্রেন্ড, আর এখন থেকে আপনি করে বলবি না, তুই অথবা তুমি করে বলবি, ঠিক আছে? আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। সাদিয়া খুব খুশি হলো। এভাবে এখানে কিছুক্ষণ বসে থাকলাম। আমি কথা না বলা সত্ত্বেও সাদিয়া আমার সাথে কথা বলে এক প্রকার জোর করেই। এভাবে 1 মাস চলে গেল। এখন সাদিয়া আর আমি মোটামুটি ফ্রি। এখন আমি ক্যাম্পাসে বসে সিগারেট খাই ঠিকই, কিন্তু সেটা সাদিয়ার চোখের আড়ালে। সাদিয়াকে দেখতে পেলেই সিগারেট ফেলে দিই। একদিন রাতে আমার মোবাইলে কল আসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম সাদিয়া কল দিয়েছে, তাই রিসিভ করলাম। কি রে, এত সময় লাগে কল রিসিভ করতে? ঘুমিয়ে গেছিলাম। তা বল, এত রাতে কল কেন দিলি? রাতে খেয়েছিস? হুম। আচ্ছা, কালকে তাড়াতাড়ি কলেজে আসিস, এক জায়গায় ঘুরতে যাব। আচ্ছা। আচ্ছা, তাহলে ঘুমিয়ে যা, গুড নাইট। গুড নাইট। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রেডি হয়ে খেয়ে দিয়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি সাদি এক কোণে বসে আছে। মনে হচ্ছে অনেক আগে এসেছে আর আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে। একটু দুষ্টুমি করা যাক। আস্তে আস্তে সাদিয়ার কাছে গিয়ে পেছন থেকে তার চোখ দুটো আমার হাত দিয়ে ডেকে দিলাম। সাদিয়া অনেক চেষ্টা করছে ছাড়াতে। এই হুমায়ুন, ছাড় বলছি, ছাড়। তুই কিভাবে বুঝলি যে এটা আমি ছিলাম? তোর হাতের স্পর্শ পেয়ে বুঝেছি যে এটা তুই ছাড়া অন্য কেউ না। আচ্ছা, কোথায় যেন যাবি বলছিলি? চল। তারপর সাদিয়ার আমি একটা রিক্সা উঠলাম। সামান্য একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে, তাই সাদিয়া রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে নেমে চলে আসলো। কিরে, এখানে নামলি কেন? আমি ফুচকা খাবো। চল তাহলে। তারপর ফুচকাওয়ালা মামাকে বললাম 2 প্লেট ফুচকা দিতে। এর মধ্যে 1 প্লেটে শুধু মরিচ দিয়ে দিতে, আর তার কাছে যত পানি আছে সব পানি ফেলে দিতে। কথাগুলো বলে ফুচকাওয়ালা মামাকে কয়েকটা টাকা হাতে ধরিয়ে দিলাম আর বললাম, মামা, বেশি মরিচটা দিবেন ওই মেয়েটার হাতে, মানে সাদিয়ার হাতে। ফুচকা খাওয়া খুব শখ, তাই না? এখন বুঝবি ফুচকা খেতে কেমন লাগে। ফুচকা মুখে দিতেই ঝালে তার মুখ পুড়েই যাবে। পানীয় পাবি না খাওয়ার জন্য, তখন বুঝবি। কথাগুলো ভাবতেই কেমন একটা হাসি পাচ্ছে। সাদিয়া মনে হয় ঝালে পাগল হয়ে যাবে। কি রে, এমন পাগলের মতো হাসছিস কেন? কই না তো। এই রে, সাদিয়া আবার বুঝে গেল না তো। দূর, এত জোরে কেন যে হাসতে গেলাম। এমন সময় ফুচকাওয়ালা মামা ফুচকা নিয়ে আসলো। সাদিয়ার হাতে 1 প্লেট আর আমার হাতে 1 প্লেট দিল। আমি তো অপেক্ষায় আছি সাদিয়া কখন খাওয়া শুরু করবে আর কখন সাদিয়া ড্যান্স থুকো দৌড়ানি শুরু হবে। তখন আমার ভাবনা পুরোটা মিথ্যা প্রমাণ করে সাদিয়া খাওয়া শুরু করলো। এ কি, এটা কিভাবে পসিবল? সাদিয়া তো একটার পর একটা খেয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো হচ্ছে না। এমন সময় সাদিয়া আমার দিকে তাকিয়ে দেখি আমি তার দিকে তাকিয়ে আছি। কি রে, এমন করে কি দেখছিস? কই কিছু না তো। তাহলে হা করে না তাকিয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু কর। আমি একটা ফুচকা আমার মুখে দিতেই যেন আমার মুখটা ঝালে জ্বলে যাচ্ছিল। আমি তাড়াহুড়ো করে ফুচকাটা মুখ থেকে ফেলে দিলাম। কি রে, কি হয়েছে? পানি। সাদিয়া বুঝতে পারলাম আমার ঝাল লেগেছে, তাই সে দৌড়ে ফুচকালাম আমার কাছে গেল। এই মামা, তাড়াতাড়ি পানি দেন তো। ম্যাডাম, পানি তো নাই। কি বলেন, ফুচকার দোকানে পানি নাই? ফালতু লোক কোথাকার। সাদিয়া দেরি না করে তাড়াতাড়ি আমার কাছে আসলো। এই চল আমার সাথে। সাদিয়া আমাকে টানতে টানতে
একটা ঝোপের মাঝে নিয়ে গেল, নিয়ে কোনো কথা নেই সোজাটার ঠোঁট জোড়া আমার ঠোঁটে ডুবিয়ে দিল। তারপর 2 মিনিট পর ছাড়লো। কি রেজাল্ট কমেছে? একটু কমেছে। কথাটা বলার পর সাদিয়ার দুষ্টু ঠোঁট জোড়া আমার ঠোঁটে আবারও ডুবিয়ে দিল, আর ঠিক আগের মতোই আবারও কিস করছে। আমারও মনের মাঝে আলাদা একটা ফিলিংস কাজ করতে লাগলো। এভাবে 3-4 মিনিট পর সাদিয়া ছেড়ে দিল। কি রে, কমেছে? তো ঠোঁট যে মিষ্টি, তো ঠোঁটের কাছে ঝাল আসার কোনো চান্সই নেই। চাহ, ফাজিল। সাদিয়া মনে হয় একটু লজ্জা পেয়েছে। হুমায়ুন, হ্যাঁ বল। চল নদীর পাড়ে যাই। চল। তারপর দুজন নদীর পাড়ে গিয়ে বসলাম। ওই, বল। আচ্ছা, একটা কথার উত্তর দিবি? চেষ্টা করব, বল। না, আগে প্রমিস কর, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, যদি উত্তরটা আমার জানা থাকে তাহলে অবশ্যই বলবো। তোর পরিবারে কে কে আছে? আব্বু আম্মু কেউ নেই। ও সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আচ্ছা, তুই সবসময় চুপচাপ থাকিস কেন? আমি অনেকের কাছ থেকে শুনেছি তুই নাকি আগে অনেক দুষ্টু ছিলি, সবসময় হাসি খুশি থাকতি, মেয়েদেরকে বিরক্ত করতি। তোর জ্বালায় নাকি অনেকে কলেজে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর সেই তুই এতটা চেঞ্জ হয়ে গেলি কিভাবে? অনেক ঘটনা, এত কিছু কিভাবে বলবো? সংক্ষেপে বলে ফেল প্লিজ। আচ্ছা শোন তাহলে। আজ থেকে 1 বছর আগে আমি ফেসবুকে টুকটাক লেখালেখি করতাম। তখন একটা মেয়ের সাথে আমার মেসেজে কথা হয়। মেয়েটার নাম ছিল নীলা। একদিন রাতে নীলা মেসেজ করলো। কি রে বাদর, কি করছিস? বাদরনির মেসেজে রিপ্লাই দিচ্ছি। বাদর নিয়ে আবার কি? আরে দোস্ত, আমি যদি বাদর হই তাহলে তুইও বাদরনি, বুঝেছিস? তুই এত ফাজিল কেন রে? যার এত সুন্দর একটা বান্ধবী আছে সে তো একটু ফাজিল হবেই, না হলে তাকে পটাবে কি করে? কিন্তু আমি তো পড়বো না। তোকে মাথার উপর তুলে একটা আচার দেব, তাহলে তুই এমনিতেই ঠাস করে বটে যাবি। আমাকে আচা দিতে চাইলে আমি তোর গলায় 2 হাত জড়িয়ে ধরবো, তখন তুই আমার সাথে মাটিতে পড়ে যাবি। তুই যদি নিজে নিজে বটে যাস তাহলে আর আচার দেবো কেন? মান তুই যদি আমার গলায় জড়িয়ে ধরিস তাহলে তো তুই এমনি পড়ে গেছিস, না মানে তুই আমার প্রেমে পড়েই তো আমাকে জড়িয়ে ধরেছিস, আর না হলে কি আর আমাকে জড়িয়ে ধরতি, তাই না? তাহলে একবার ভেবে দেখ তুই বটে গেছিস কিনা। তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে, তুই শুধু কথা পেঁচাস। তাহলে কথা বলিস কেন? থাকতে পারি না তাই। সাম টু ইউ। রাতে খেয়েছিস? না এখনো খাইনি, পরে খাবো। তুই? এভাবে আমরা কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ি। আবার সকালে নীলার দেওয়া কলের শব্দে প্রতিদিন এভাবেই ঘুম ভাঙে। এভাবেই যাচ্ছিল আমাদের দিন। আমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়লাম, কারণ নীলা আমার এত কেয়ার করতো যা বলে প্রকাশ করার মতো না। আর আপনারা হয়তো জানেন যে একটা মানুষকে বেশি করে কেয়ার করলে, সবসময় তার খোঁজখবর রাখলে, সে মানুষটা এমনিতে আপনার উপর দুর্বল হয়ে পড়বে। ঠিক তেমনটা আমার সাথে ঘটেছে। এখন আমি নীলার সাথে কথা না বলে থাকতে পারি না, নীলা আমার সাথে কথা না বলে থাকতে পারে না। আমার সবসময় মনে হতো যে আমি এখন নীলাকে প্রপোজ করে দিই, কিন্তু পরে কিছু একটা ভেবে প্রপোজ করা হয় না। সেটা হলো সে যদি আমায় ফিরিয়ে দেয় আর আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, সেভাবে আর মনের মধ্যে জমে থাকা ভালোবাসার কথাটা আর প্রকাশ করা হয় না। একদিন সুযোগ বুঝে তাকে প্রপোজ করেই ফেললাম, আর সে আমাকে সাড়া দিয়ে প্রপোজ অ্যাকসেপ্ট করে নিল। সেদিন সারা রাত তার সাথে কথা বলেছিলাম, আর অনেক ভালো লাগছিল আমার, কারণ যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে। এভাবে চলতে লাগলো আমাদের রিলেশন। প্রায় 1 বছর শেষ হয়ে গেল আমাদের রিলেশনের। কীভাবে যে জীবন থেকে 1টা বছর পার হয়ে গেছে কিছুতেই বুঝতে পারিনি। এখন তো 24 ঘন্টার ভিতর 12 ঘন্টায় নীলার সাথে কথা হয়। নীলার সাথে কথা না বলে আমি থাকতেই পারতাম না। একদিন রাতে নীলা কল দিল। নীলা কান্না করতে লাগলো। কি হয়েছে আমার কলিজাটা, তুমি কাঁদছো কেন জান? নীলা আরও জোরে কান্না করতে লাগলো। নীলার কান্না আমার একদম সহ্য হচ্ছিল না, কারণ নীলা কান্না করলে আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না। কি হয়েছে তোমার কলিজা? প্লিজ তুমি কান্না করো না, তাহলে যে আমিও কান্না করে দেব। দুপুর থেকে তোমাকে কতবার কল দিয়েছি, তুমি কল রিসিভ করো না কেন? আবার এখন বলছি কি হয়েছে? তাহলে এই ব্যাপার, আসলে ঘুমিয়ে গেছিলাম, রাতে ঘুমাতে পারিনি তো তাই। আচ্ছা হুমায়ুন, একটা কথা বলি। একটা কেন, 1000টা বলো। আমি যদি মরে যাই তাহলে কি তুমি আমার জন্য কান্না করবা? নীলার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, কান্না করেই দিলাম। আর সাথে সাথে কলটা কেটে দিলাম। মোবাইলটা বন্ধ করে বাল্বগুলো বন্ধ করে দিয়ে অন্ধকারে আমি শুয়ে শুয়ে ভাবছি, নীলা তুমি হঠাৎ করে এগুলো বললে কেন? হ্যাঁ, তুমি কি মনে করো তুমি মারা গেলে আমি বেঁচে থাকবো? আরে পাগলি, তুমি যদি মারা যাও তাহলে আমি কার জন্য বেঁচে থাকবো? হ্যাঁ, কে আমাকে সকালে জান কলিজা বাবু বলে আমার ঘুম ভাঙাবে? তুমি যেদিন মারা যাবে সেদিন আমি পৃথিবীর মেয়ে ত্যাগ করে তোমার কাছে চলে আসবো। কথাগুলো ভাবছি আর একটু পরে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে থেকে 10টা বেজে গেছে। ব্যাপার কি, নীলা আজকে কল দিল না কেন?
প্রতিদিন তো সকাল 7টার সময় কল করে কান ঝাড়াফোলা করে দেয়, তাহলে আজকে কল দিল না কেন? মোবাইলটা হাতে নিয়ে দেখি সুইচ অফ করা। ও হ্যাঁ, রাতে তো মোবাইল বন্ধ করেছিলাম। তাড়াতাড়ি মোবাইল অন করলাম, দেখি নীলা অনেকগুলো কল দিয়েছে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি নীলার নাম্বারটা বেশি উঠছে। কলটা রিসিভ করতেই নীলা ছোট বাচ্চাদের মতো করে কান্না করছে। কি ব্যাপার, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তুমি জানো না কি হয়েছে? আরে বাবা, তুমি না বললে আমি জানবো কিভাবে? কাল তুমি কল কেটে দিলে কেন? আর মোবাইল বন্ধ করে দিলে কেন? জানো আমি কতটা টেনশনে ছিলাম? তাহলে তুমি কালকে এরকম কথা বলছিলে কেন? তুমি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না? তারপরে কেন বললাম? পরে বাবু। হুম। খেয়েছো? না, মাত্রই ঘুম থেকে উঠেছি। ও। এভাবে কিছুক্ষণ কথা বললাম, পরে কলটা কেটে দিলাম। আজকে আর কলেজে যাওয়া হলো না, তাই সারাদিন নীলার সাথে কথা বললাম। এভাবে আরও 1 মাসের মতো চলে গেল। 1 মাসে নীলা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার সাথে আগের মতো হেসে হেসে কথা বলে না, নিজের থেকে কল দেয় না। আবার আমি কল দিলে মাঝে মধ্যে ওয়েটিং, মাঝে মধ্যে ঢুকলে কল রিসিভ করে না। সেই কখন থেকে নীলাকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু রিসিভ করার কোনো নাম খবরই নেই। রিং হচ্ছে ঠিকই, কিন্তু রিসিভ করছে না। যাক, তাহলে অবশেষে রিসিভ করলো। হ্যালো কলিজা, কেমন আছো? ভালো। কল রিসিভ করছিলে না কেন? এমনিতেই কথা বলতে ইচ্ছে করছিল না, তাই। আচ্ছা কলিজা, আমার সাথে একটু দেখা করতে পারবা? সময় নাই, পারবো না আমি। প্লিজ নীলা, একটু সময় কথা বলে চলে যাবা। অনেক রিকোয়েস্ট করার পর নীলা রাজি হলো। আমি একটা জিনিস নিয়ে খুব এক্সাইটেড, যে নীলা আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, সে কীভাবে এতটা চেঞ্জ হয়ে গেল। নীলা আগে কখন এরকম ব্যবহার করেনি আমার সাথে, তাহলে এখন কেন এরকম করছে? মনে হয় নীলা নতুন কাউকে পেয়েছে, তাই সে চায় আমি তার সাথে কথা না বলি। কিন্তু নীলা তো এরকম মেয়ে না। আচ্ছা, কালকে সকালে দেখা হলে জিজ্ঞাসা করবো এসব করার মানে কি। সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রিয় জায়গাটায় চলে গেলাম। নীলা এখন আসেনি। আগে তো নীলা আমার আগে এসে বসে থাকতো, তাহলে আজকে এখন আসেনি কেন? 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর নীলা দেখা মিলল। নীলা আমার কাছে এসেই কি বলবো বলো? না মানে চলো আমরা ওই দিকটা গিয়ে বসি। নীলা বলল, সরি আমার হাতে তো সময় নেই, যা বলবে তাড়াতাড়ি বলো। আমি বললাম, নীলা তুমি আমার সাথে এরকম করো কেন? কই আগে তো এরকম করতে না, তাহলে এখন এতটা চেঞ্জ হলে কিভাবে? কেন, তুমি কিছু বোঝো না? কি বুঝবো আমি? তোমাকে আমার সহ্য হয় না। তোমার কল আমার কাছে অনেক বিরক্তকর মনে হয়। আমি এসব থেকে মুক্তি চাই, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। কি বলছে এসব? আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো বলো? নীলার হাতটা ধরেই বললাম। তখনই নীলা তার হাতটা ঝাড়ি দিয়ে সারিয়ে নিল। এই তুই আমার হাত ধরলি কেন? তোকে বললাম না এসব থেকে আমি মুক্তি চাই, আর কখনো আসবি না আমার সামনে, আর কখনো আমাকে কল করবি না, যত সব। কথাটা বলেই নীলা আমার কাছ থেকে চলে গেল, আর আমি নীলার যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। কিভাবে পারলো নীলা আমার সাথে এমনটা করতে? আমি তাকে ছাড়া কীভাবে বাঁচবো? নীলা কেন এটা বললো না যে আমার তাকে ছাড়া আর কেউ নেই? আমি কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম, আর আমার রুমটা অন্ধকার করে দিয়ে শুয়ে থাকলাম। এদিকে নীলা তার রুমে গিয়ে, হুমায়ুন আমাকে মাফ করে দিও প্লিজ। এছাড়া যে অনেক কিছু করার ছিল না, কারণ আমি যে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আমি চাই না আমার এই অভিশাপগ্রস্ত লাইফে তোমাকে জড়িয়ে তোমার জীবনটা শেষ করে দিতে। তোমার জীবন মাত্র শুরু, তুমি নতুন করে জীবন শুরু করো। আমি আজকে তোমাকে থাপ্পড় দিয়েছি, আমার এই হাত তোমাকে থাপ্পড় দিয়েছি, আমার এই হাত আর রাখবো না। কথাটি বলেই নীলা দেয়ালের সাথে তার হাত দিয়ে খুব জোরে কষি দিতে লাগলো। এভাবে কিছু সময় চলার পর নীলার হাতটা রক্তাক্ত হয়ে গেল। নীলার বাবা মা তো দেখে ফেলে আর তাকে হসপিটালে নিয়ে যায়। পরে তারা জানতে পারে নীলা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। পরে আর তাদের কিছুই করার থাকে না। এভাবে 7 সপ্তাহ চলার পর নীলা মারা যায়, আর আমি নিকোটিনে ধরে আস্তে আস্তে শেষ হতে লাগলাম। এবার চলুন বাস্তবে ফেরা যাক। আমার কথাগুলো শুনে সাথীর চোখে পানি চলে আসলো। কিরে, তোর চোখে পানি কেন? না এমনি। কথাটা বলে সাদিয়া তার চোখের পানি মুছে ফেললো। আমি বুঝতে পারলাম আমার কথা শুনে সাদিয়া অনেক কষ্ট পেয়েছে। সরি রে। দূর। আচ্ছা হুমায়ুন, তোকে একটা কথা বলি। বল। এই চিরকুটটা পর। কিসের চিরকুট এটা? খুলেই দেখ। আমি একটু অবাক হলাম, কারণ এটা কিসের চিঠি হতে পারে? দূর, এত না ভাবে খুলে দেখি। চিঠিতে যা লেখা ছিল, হুমায়ুন আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ইচ্ছে করে থাপ্পড়টা দিইনি। তুমি জানো তোমাকে থাপ্পড়টা দেওয়ার পর বাসায় এসে আমার হাত থেকে কতটা রক্ত বের করেছি। যতটা তুমি কষ্ট পেয়েছো তার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। তোমার সাথে কেন এসব করলাম সেটা জানো? কারণ হলো আমি ক্যান্সারে আক্রান্ত, যেটা তুমি বাঁচা খুবই কঠিন ব্যাপার। আর আমি চাই না আমার জীবনে তোমাকে জড়িয়ে তোমার লাইফটাকে শেষ করে দিতে। আমি জানি তুমি যখন চিঠিটা পড়বা তখন আমি হয়তোবা সেই দূর আকাশে পাড়ি জমাবো,
তুমি আমার জন্য কান্না করো না। আমার একটা কথা রাখবা, তুমি তোমার লাইফটাকে নতুন করে শুরু করো প্লিজ। আমি জানি আমাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারবে না, তারপর আমার জন্য হলেও তোমার লাইফটাকে নতুন করে শুরু করো প্লিজ। তুমি ভালো থাকলে আমি সেই দূর আকাশে ভালো থাকবো। ভালো থেকো আর নিজের খেয়াল রাখো। আর হ্যাঁ, কাজ করার আগে খেয়ে নিও, আগে খাওয়া পরে কাজ, বুঝছো? ভালো থেকো। এটি তোমার কলিজা। পরোটা শেষ করে আমি খুব জোরে কেঁদে উঠলাম। সেটা দেখে সাদিয়া তার চোখের পানি কন্ট্রোল করতে পারলো না, তার চোখ দিয়ে অযোধ্যায় পানি পড়ছে। তারপর সে বলল, দেখ হুমায়ুন, পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের ভালোবাসা পূর্ণতা পায় না, ঠিক তেমনি তোর ভালোবাসাটাও না হয় অপূর্ণই রয়ে গেল। আর আমি নীলার মামাতো বোন। নীলার মারা যাওয়ার কিছুক্ষণ আগেই চিঠিটা আমার কাছে দিয়েছে এবং বলেছে তোকে দিতে, কিন্তু তোর ছবিটা আর তার কাছ থেকে নিতে পারলাম না। অনেকদিন যাবত তোকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এতদিন তোর সাথে আমার বন্ধুত্ব কিছুই বুঝতেই পারিনি। আমি যাকে খুঁজছি তুই সেই লোক। এখন তুই যদি নীলার ভালোবাসা চাস তো এইসব ছাইপাশ খাওয়া ছেড়ে নতুন করে জীবন শুরু কর। হ্যাঁ, আমি সবসময় নীলার ভালো চাই। এখন থেকে আমি আর কখনো এগুলো খাবো না, সবসময় হাসি খুশি থাকবো। তারপর দুজনে বাসায় চলে আসলাম। আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার জীবন নষ্ট হবে বলে নীল আমার সাথে এসব অভিনয় করেছিল। আরে পাগলি, তুই যদি আমাকে আগে বলতি তাহলে আমি তোর সাথে চলে যেতাম। কেন তুই আমাকে বললি না যে তোর ক্যান্সার হয়েছে? রাতে সাথে গেলাম তাদের সাথে কথা বলতে। আমার যখন মন খারাপ থাকে তখন আমি তারাদের সাথে কথা বলি। আমার আব্বা আম্মু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন থেকে আমি একদম একা। কিছুক্ষণ ছাদে থেকে চলে আসলাম। আমার রুমে এসে আমি বড়সড় একটা শখ খেলাম। এটা কিভাবে পসিবল? নীল আমার বিছানায় শুয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নীলাকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। কান্না করে নীলার কাছে গিয়ে নীলাকে জড়িয়ে ধরলাম আর বললাম, এই তুমি চলে আসছো? জানি তুমি আমাকে ছাড়া দূর আকাশে থাকতে পারবে না, হারিয়ে যেতে পারো না আমাকে ছাড়া। আজ থেকে তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আমি তোমাকে জড়িয়ে ধরে জীবন পার করে দেবো। বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? দেখি কোনো উত্তর দিচ্ছে না। তখনই বুঝতে পারলাম যে এটা নীলা না। কোলবালিশকে জড়িয়ে ধরেছিলাম। ইস, এটা যদি নীলা হতো তাহলে কতই না ভালো হতো। সারা জীবন থেকে জড়িয়ে ধরে পার করে দিতে পারতাম। আজকে নীলাকে একটু বেশি মনে পড়ছে, কারণ আজকে তো আর অন্য দিনের মতো নিকটে নিয়ে দৌড়াচ্ছি না, তাই হয়তো বা বেশি মনে পড়ছে। তখনই আমার মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি সাদিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করলাম। কি রে, কি করছিস? এই তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। রাতে খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। তুই? আমিও খেয়েছি। এভাবে কিছুদিন চলে গেল। সাদিয়া সবসময় আমার কেয়ার করে। আমি আস্তে আস্তে নীলার কথা ভুলে যেতে লাগলাম। এখন নীলার কথা মনে পড়ে না বললেই চলে, কিন্তু সবসময় সাদের কথা ঠিকই মনে পড়ে। মানে সাদের প্রতি এক ধরনের দুর্বলতা কাজ করছে আমার ভিতর। সবসময় সাদিয়াকে নিয়ে ভাবি। সাদিয়াও আমার অনেক কেয়ার করে, তাই হয়তো সাদিয়ার প্রতি দুর্বলতা কাজ করে। মনে হয় সাদিয়াকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না। কারণ পরে যদি সাদিয়া রাজি না হয়ে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিয়ে চলে যায়। এভাবে আরও 1 মাস চলে গেল। আমি সাদিয়ার সাথে কথা না বলে থাকতেই পারি না। সাদিয়াও সবসময় আমার সাথে কথা বলে। মোবাইলটা কাঁপছে, মনে হয় সাদিয়া কল দিয়েছে। কি রে, তোকে না বলছিলাম বাসায় গিয়ে করতে? মনে ছিল না, তাই দিতে পারিনি। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে তোদের বাসার নিচে আয়, এক জায়গায় ঘুরতে যাব আর তোকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ? আগে নিচে আয়, তারপর বলবো। আচ্ছা, তাহলে তুই 5 মিনিট দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। বলে কলটা কেটে দিলাম। আর রেডি হয়ে নিচে গিয়ে দেখি সাদিয়া বাইরে দাঁড়িয়ে আছে। কি রে, মুখটা আমার পেঁচার মতো করে আছিস কেন? আমি পেঁচা না। না, তুই পেঁচা না, তুই হচ্ছিস পেতনি। সাদিয়া রেখে গিয়ে তার গাল দুটো টমেটোর মতো লাল, কালো, হলুদ, সবুজ সব ধরনের রং করে ফেলেছে। আর বেশিক্ষণ মনে হয় এখানে থাকা উচিত হবে না। আমি প্রত্নী না। দাঁড়া, আজকে তোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। পেতনি, আগে তো আমাকে ধরে দেখা। বলে দিলাম এক দৌড়, না হলে আজকে আমার উপর দিয়ে মেঘ, তুফান, বৃষ্টি সব বয়ে যেত। এই বাদর ছেলে, দাঁড়া বলছি। আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে, এখন আমি দাঁড়াই আর তুই আমাকে মারতে শুরু কর। মারবো না, দাঁড়া বলছি। সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যিই বলছি। এখন তো দাঁড়া। তারপর আমি দাঁড়িয়ে গেলাম। চল, আজকে ঘুরতে যাব। চল। আর আমার সারপ্রাইজটা কোথায়? হ্যাঁ, পরে দিব, আগে চল। তারপর সাথে আমি নদীর পাড়ে চলে আসলাম। দুজনে বসে আছি। আচ্ছা হুমায়ুন, তোর কেমন মেয়ে পছন্দ? হঠাৎ সাথে মুখে এমন কথা শুনে চমকে উঠলাম। তোর মতো মেয়ে আমার পছন্দ, যে সবসময় আমার কেয়ার করবে, কোনো ভুল করলে সেটা শুধরে দেবে, তোর মতো সবসময় গর্ব করবে, আবার রাগ করলে মুচকে যেতে সব রাগ ভাঙিয়ে দেবে, খেতে না চাইলে তার হাত দিয়ে আমাকে খাইয়ে দেবে, ইত্যাদি। একটা গুড নিউজ আছে। কি?
সামনে শুক্রবার আমার বিয়ে। সাদিয়ার মুখ থেকে এটা শুনে আমি 10 সেকেন্ডের জন্য মনে হয় আটকে গিয়েছিলাম। বুকের বাবাসটা চিনচিন করে উঠলো। মনে হচ্ছে কেউ কোড়াল দিয়ে কলিজাটা ছিঁড়ে ফেলছে। কিরে তুই খুশি হোস নাই? আরে কি বলিস, আমি খুশি হব না তো কি খুশি হবে? কার সাথে আমার বিয়ে হচ্ছে সেটা শুনবি না? বল। তার নাম সাগর। আমরা 2 বছর ধরে রিলেশন করি। আর কালকে সাগরের বাসা থেকে তার আব্বু আম্মু আমাদের বাসায় এসে আব্বুর সাথে কথা বলে বিয়ের ডেট ফাইনাল করে গেছে। তার মানে সাদিয়া 2 বছর আগে থেকে রিলেশন করতো আর আমি কিছুই জানতাম না? তাহলে সাদিয়া আমাকে এত কেয়ার করতো কেন? এমন সময় একটা ছেলে আসলো মোটরসাইকেল নিয়ে, দেখতে পুরো হিরো টাইপের। ছেলেটি মোটরসাইকেল থেকে নেমে, হ্যালো মাই ডিয়ার জান, কেমন আছো? আরে আমার কলিজাটা এসে পড়েছে নাকি? হুমায়ুন, ওর নাম সাগর, যার কথা তোকে একটু আগে বলেছি। আর সাগর ও হলো হুমায়ুন। হ্যালো, আমি সাগর। হুমায়ুন। এভাবে কিছুক্ষণ কথা বলার পর, বেবি, আমার খুব পানির পিপাসা লাগছে। হুমায়ুন, এক দোকান থেকে 1 লিটার পানি নিয়ে আয় তো। আচ্ছা। সাদিয়া যেভাবে আমাকে বললো মনে হয় আমাকে কাজ করার জন্য এখানে এনেছে। আমি দোকানে গিয়ে 1 লিটার পানির বোতল নিয়ে আসলাম। প্রায় 10 মিনিটের মতো লেগে গেল। কিরে এত সময় লাগে? আমি কোনো কথা বললাম না। তারপর আমি এক পাশে বসে আছি আর তারা দুজন কথা বলছে। আমি যে তাদের পাশে বসে আছি তাদের মনে হয় মনেই নেই। সাদিয়া শোন না। হ্যাঁ বল। আমি যাই, কালকে কথা হবে, বাই। আচ্ছা যা। তারপর আমি বাসায় চলে আসলাম। আমার কপালটাই খারাপ। আসার সময় দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসলাম। বাসায় এসে সোজা সাথে চলে গেলাম। এক কোণে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর ভাবছি আমি কেমন পাপ করেছিলাম যার কারণে আল্লাহ আমার কাছ থেকে আস্তে আস্তে সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে। প্রথমে বাবা মাকে, পরে নীলাকে, আজকে আবার সাদিয়াকে। এই জীবনে কি করব? কথাগুলো ভাবছি আর একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছি। হঠাৎ আমার নজর গেল নিচে। তাকে দেখি সাগর নামে ছেলেটা একটা মেয়েকে বাইকের পেছনে করে নিয়ে যাচ্ছে। মেয়েটা সাগরকে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ব্যাপার কি? একটু আগে তো সাগর সাদিয়ার সাথে ছিল, কয়েকদিন পরে সাদিয়া সাগরের বিয়ে, আর এখন সাগর অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, মেয়েটা তো সাগরের বোনও হতে পারে। তাই আর কিছু না ভেবে সিগারেট খেয়ে মনোযোগ দিলাম। একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছি। 1 প্যাকেট সিগারেট শেষ করে দিলাম। রাত 9টা বাজে।